আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে এসএসসি বায়োলজির তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজনের একটি প্রকারভেদ অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, সেই কোষ বিভাজনকে আমরা বলতে পারি মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ উচ্চ শ্রেণীর জীবের দেহ গঠন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সম্পাদিত হয় তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলতে পারি। তো মাইটোসিস কোষ বিভাজনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কি ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর একটি হচ্ছে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এবং এই ক্যারিওকাইনোসিস অর্থাৎ যেটা নিউক্লিয়াসের বিভাজন, এটাকে আবার হচ্ছে কয়েকটি দশে ভাগ করা, যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো আমরা আজকে কথা বলবো মাইটোসিস কোষ বিভাজনেরই যে ক্যারিওকাইনোসিসের যে হচ্ছে তিনটি ধাপ, সেটা হচ্ছে প্রথম তিনটি ধাপ, সে তিনটি হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ এবং মেটাফেজ নিয়ে। তো চলো প্রথমে বোঝার চেষ্টা করি প্রোফেজ ধাপটি। প্রোফেজ ধাপে যা ঘটে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে একটি কোষ ছিল, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটি একটি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে রয়েছে কি নিউক্লিওলাস এবং এটা হচ্ছে কি যে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার বস্তু, যেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তো ফার্স্টে কি থাকে, এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা কি হচ্ছে নিউক্লিওলাস। তো প্রোফেজে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে কি, প্রথমে দেখো যে এখানে সুতার মতো কিছু ক্রোমাটিন তন্তু এখানে একটির উপর মানে গুচ্ছিত আকারে রয়েছে, কিন্তু যখন আমরা এটি অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে যাব তখন ভালোভাবে দৃষ্টিগোচর হয় না। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটি হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ জল বিয়োজন ঘটে। জল বিয়োজন ঘটার সাথে সাথে এই ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে দৃষ্টিগোচর হতে হতে এটি আস্তে আস্তে এমন একটি পর্যায়ে যায় যেখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে প্রথমে দৃষ্টিগোচর হয়। আমরা বুঝতে পারি যে সেন্ট্রোমিয়ারের সাথে একটি হচ্ছে যে ক্রোমোজোমগুলো থাকে। তো এখানে হয় কি, এই ক্রোমাটিন তন্তু দৃষ্টিগোচর হতে হতে একটি পর্যায়ে আসে যেখানে ক্রোমোজোমগুলো মোটামুটি খাটো এবং মোটা হয়ে যায়, যা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। তো সেই পর্যায়ে হয় কি, প্রোফেজের শেষের দিকে মূলত এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারের সাথে যে ক্রোমোজোমগুলো আছে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দুই ভাগে বিভক্ত হওয়ার ফলে এখানে হচ্ছে একটি সেন্ট্রোমিয়ার সহ দুটি ক্রোমাটিড বাহু সৃষ্টি করে। অর্থাৎ প্রথমে ছিল ক্রোমাটিন তন্তু এবং শেষে প্রোফেজে হলো কি সেন্ট্রোমিয়ার ব্যতীত সেই ক্রোমোজোম দুই ভাগে বিভক্ত হলো, অর্থাৎ অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়। এটা এতটুকুই হচ্ছে প্রোফেজ পর্যায়টা একটু দীর্ঘস্থায়ী পর্যায়। প্রো হচ্ছে কি, প্রো মানে হচ্ছে পাক মানে আদি, ফেজ মানে আদি দশা, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের আদি দশাকে আমরা প্রোফেজ বলতে পারি। তাহলে আমরা আসলে ওভারভিউ করি। প্রোফেজ পর্যায়ে যা হয় সেটা হচ্ছে প্রধানত জল বিয়োজন হওয়ার ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দৃষ্টিগোচর হয় এবং এগুলো খাটো এবং মোটা হতে থাকে, এবং এক সময় সেন্ট্রোমিয়ার ব্যতীত এরা অনুদৈর্ঘ্য বরাবর দুই ভাগে বিভক্ত হয়। ফলে একটি সেন্ট্রোমিয়ার বিশিষ্ট দুটি ক্রোমাটিড বাহুর সৃষ্টি করে। এটি মূলত প্রোফেজ পর্যায়। যেহেতু প্রোফেজ পর্যায়টা একটু দীর্ঘস্থায়ী বা একটু লং প্রসেস, মানে তুলনামূলক লং প্রসেস, এর জন্য এটাকে বলা হয় কি
মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায়। কথাটা যেন মনে থাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়টিকে দীর্ঘস্থায়ী পর্যায় বলা হয়, তাহলে অ্যান্সার হবে কি প্রোফেজ কোষ বিভাজন, প্রোফেজ দশা। তো এখন চলে যাই আমরা প্রোমেটাফেজ। তো মেটাফেজে কী হয়? প্রোমেটাফেজ, প্রো মানে কি পাক, এই যে মেটা গ্রিক শব্দ প্রো মেটা ফেজ। প্রো মানে কি আদি বা পাক, মেটা মানে কি মধ্য, আদি না বলে এটা পাক বলি। ফেজ মানে কি দশা বা পর্যায়। অর্থাৎ কি প্রোমেটাফেজ অর্থাৎ প্রাক মধ্য পর্যায়। অর্থাৎ প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী যে পর্যায়টা রয়েছে সেটা হচ্ছে প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজে আসলে কি ঘটে? আমরা প্রোফেজে তো দেখে আসলাম যে ডিহাইড্রেশন হয়, মানে জল বিয়োজন হয়, জল বিয়োজন হওয়ার ফলে ক্রোমোজোমগুলো দৃষ্টিগোচর হয়, আকারে খাটো এবং মোটা হয়, এবং শেষের পর্যায়ে এসে হয় কি শেষের দিকে এসে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হয়। অর্থাৎ প্রথমে ছিল ক্রোমাটিন তত্ত্ব, শেষে হয়ে গেল হচ্ছে ক্রোমোজোম। তো এরপরে প্রোমেটাফেজে যেটা হয় সেটা হচ্ছে এটি প্রথমে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিওলাস বিলুপ্তির হতে শুরু করে। সম্পূর্ণ বিলুপ্তি হয় না, বরং বিলুপ্ত হওয়া শুরু করে। এবং আরেক ইন্টারেস্টিং বিষয় ঘটে এখানে হচ্ছে দুই মেরু বিশিষ্ট হচ্ছে তোমার কি সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কিংবা আমরা বলতে পারি যে মাকো আকৃতির একটি যন্ত্র এখানে হচ্ছে সৃষ্টি হয়। মাকো আকৃতি কি? দুই দিকে সরু মাঝখানে মোটা, এটা হচ্ছে মাকো আকৃতি। দুই দিকে সরু মাঝখানে মোটা, এটা হচ্ছে মাকো আকৃতি। তো মাকো আকৃতি বিশিষ্ট এখানে কি হবে? স্পিন্ডল যন্ত্র, দুই মেরু, এটা হচ্ছে যদি উত্তর মেরু দক্ষিণ মেরু যদি আমরা বিবেচনা করি, দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। অর্থাৎ এখানে হয় কি স্পিন্ডল যন্ত্রের যে মাঝখানের যে অঞ্চল, এটাকে বলা হয় কি বিষুবীয় অঞ্চল। তো দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং যে এই প্রত্যেকটি স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি থ্রেড বা সুতা, এটাকে কি বলে? স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল তন্তু। তো এখন আমরা হচ্ছে ক্রোমোজোমগুলো আমরা হচ্ছে এখানে আঁকিয়ে নিই। সরি, এটা বাইরে যাবে না। অড দেখাচ্ছে। একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখতে পারবা যে এখানে কিছু স্পিন্ডল ফাইবারে হচ্ছে বা স্পিন্ডল তন্তুতে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম আছে, আবার
কিছু কিছু ফাইবারে হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার নেই, তাই না? সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম নেই, অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের যে সকল তন্তুতে বা যে সকল ফাইবারে এই সেন্ট্রোমিয়ার যুক্ত বা সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোম থাকে কিংবা সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, সেই সকল তন্তুকে আমরা বলবো কি ট্র্যাকশন ফাইবার। সহজ কথায় যে সকল স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম রয়েছে বা ক্রোমোজোমের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকে আমরা বলবো কি ট্র্যাকশন ফাইবার। তো এখন আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় এখানে ঘটবে, সেটা হচ্ছে কি ক্রোমোজোমগুলো এখানে আন্দোলিত হবে, মানে নাচানাচি করবে, তাদের বাহুগুলো মানে প্রসারিত করবে, পাখি যেমন ডানা নাড়ে ঠিক তেমনভাবে তারা হচ্ছে নাড়াচাড়া করবে বা আন্দোলিত হবে। এই বিষয়টাকে বলা হয়ে থাকে কি জানো? এই বিষয়টাকে বলা হয় কি, যেহেতু ক্রোমোজোম নাচতেছে এর জন্য ক্রোমোজোমাল ড্যান্স। এখন যদি আমি নাচি তাহলে হচ্ছে তাহলে কি বলবে যে মুশফিকের ড্যান্স বা নৃত্য, ঠিক তেমনইভাবে এখানে ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স দেখা যায়। তো একটি প্রশ্ন অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, বা তোমরা দেখতে পারবা যে যদি প্রশ্নে থাকে, যদি প্রশ্ন এমন আসে যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপ বা পর্যায়ে বা দশায় হচ্ছে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, তাহলে তোমরা চোখ বন্ধ করে উত্তর দিবা কি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, তাই না? তো চলো আমরা এটি আরেকটিবার ওভারভিউ করে নিই। তো প্রোমেটাফেজে যা ঘটে সেটি হচ্ছে কি, প্রথমে দুই মেরু বিশিষ্ট মাখো আকৃতির স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় এবং স্পিন্ডল তন্তুগুলো হচ্ছে নিজেরাই প্রসারিত হয়ে দুই মেরুগামী হয়ে যায় এবং এই ধাপে নিউক্লিয়ার এনভেলপ এটা এবং নিউক্লিওলাস বিলুপ্তির পথে অর্থাৎ বিলুপ্ত হওয়া শুরু করে এবং ক্রোমোজোমগুলো আন্দোলিত হয় এবং এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। তো আশা করি বুঝতে পেরেছো। আর আরেকটি বিষয় যেটি প্রোমেটাফেজ, তোমরা যখন বড় বড় ক্লাসে উঠবা বা তোমাদের নেক্সট ধাপে যখন যাবা তখন বুঝতে পারবা যে আসলে প্রোমেটাফেজ এতটাই স্বল্পস্থায়ী পর্যায়ে যে এটাকে অনুবীক্ষণ যন্ত্রে মাঝে মাঝে হচ্ছে উপলব্ধি করা যায় না। মানে অনেক রাইটার লিখেছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারা প্রোমেটাফেজকে হচ্ছে বাদ দিয়েছে। এই জন্য প্রোমেটাফেজকে হচ্ছে বলা হয় কি এই মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় বা সবচেয়ে কম সময়ে এই হচ্ছে প্রোমেটাফেজ পর্যায়টি ঘটে থাকে। আশা করি প্রোমেটাফেজ বুঝেছো এবং প্রোফেজও বুঝেছো। চলো এবারে আমরা আরেকটি ধাপ বা দশা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ, তো চলো শুরু করি। মেটাফেজ, তাই না? মেটাফেজ গ্রিক অর্থ মেটা, মেটা মানে কি আমরা আগে দেখে আসলাম মধ্য, ফেজ মানে কি পর্যায়। তাহলে প্রোফেজ ছিল হচ্ছে 0.4 দিবে প্রথম গভীরে জানি কিনা মাইটোসিস কোষ বিভাজনের এখন আমরা যে পর্যায়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ দেখছো, মেটাফেজকে ভাঙলে দুটা হচ্ছে আমরা দুটো অংশ বিভক্ত করতে পারি, একটা মেটা এবং একটা ফেজ। মেটা হচ্ছে গ্রিক শব্দ, মেটা অর্থ হচ্ছে মধ্য এবং ফেজ মানে কি পর্যায়। তাহলে মেটাফেজ মানে মধ্য পর্যায়, আশা করি বুঝতে পেরেছো। তো মেটাফেজ পর্যায়ে যা ঘটে, এই যে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, মানে হাইড্রোলাইসিস হতে হতে এমন একটি পর্যায়ে চলে যায় যে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো আকার ধারণ করে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় ঘটে, সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো এই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অর্থাৎ মাঝ বরাবর অবস্থান করে। এটাকে বলে, এই মাঝ বরাবর বিন্যস্ত হওয়াকে বলে কি মেটাকাইনেসিস। তো আরেকটি বিষয় যেটা, তো এই মাইটোসিস পর্যায়ে এই ক্রোমোজোমগুলো যা যা ঘটে সেটা হচ্ছে আমরা তিনটা ওয়ার্ড লিখতে পারি। একটা হচ্ছে কি মেটাকাইনেসিস, এটা কনডেনসেশন,
এটা সুপার কয়েলিং। তো মেটাকাইনেসিস, তাই না? মেটাকাইনেসিসটা আসলে কি? মেটাকাইনেসিস হলো যেটা আমি বললাম, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর যে এই ক্রোমোজোমগুলো বিন্যস্ত হওয়ার কৌশল, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। আর কন্ডেনসেশন আর কি ঘনীভূত হওয়া, ঘনীভবন, বা যে যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হলো, এই বিষয়টাকে বলা হয় কন্ডেনসেশন। আর যে প্রক্রিয়ায় এই ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হচ্ছে সেটাকে বলে সুপার কয়েলিং। সুপার কয়েলিং বিষয়টা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, দেখো, একটি সেন্ট্রোমিয়ার এবং একটি সরি